সালাউদ্দিন শিফাত, আমি আপনার কাছে আসি। আমরা দেখলাম যে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ যে মন্তব্য করেছেন, যেটা আমি এর আগে উল্লেখ করেছিলাম, যে তিনি বলেছেন লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা। যে ব্যক্তিকে আপনারা এত সম্মান করে এনে প্রধান উপদেষ্টার দায়িত্ব দিলেন, এখন তাকে এত অসম্মান করে কথা বলছেন কি শুধু নির্বাচন দেওয়ার জন্য, নির্বাচনের তারিখ ঘোষণার জন্য? না, আসলে দেখেন, এটা অসম্মানজনক এভাবে দেখার কোনো স্কোপ নাই। তিনি লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন বলতে কি বলতে চাইছেন? তিনি যেহেতু একটা রাষ্ট্রের দায়িত্বে আছেন, সুতরাং উনি যদি ভুল কোনো কাজ করে থাকেন কিংবা আমাদের পলিটিক্যাল লাইন তার এগেনস্টের জন্য কাজ করে থাকেন, সেক্ষেত্রে তো আমি কথা বলবো। এটার জন্য যে আমি তাকে অসম্মান করা হচ্ছে, ব্যাপারটা এরকম না। তিনি তার রোল প্লে করছেন, উনি একটা রাষ্ট্রের একটা দায়িত্বে আছেন, সুতরাং তার সমালোচনা হবে, তার পর্যালোচনা হবে, এটা তাকে মেনে নিয়েই ওই পজিশনে তাকে বসতে হয়েছে। গণপরিষদ নির্বাচনের কথা আমরা বলেছি, আমরা এটা এখন আজকে বলছি এমনটা না, এটা আমরা একদম সিন্স দ্য ভেরি বিগিনিং আমরা শুরু থেকেই বলে আসছি। আমরা এই সংবিধান চাই না, আমরা নতুন সংবিধান চাই। সুতরাং নতুন সংবিধানের জন্য গণতান্ত্রিক যে পদ্ধতি, যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন, সেটা আমরা চাচ্ছি। এখন নির্বাচনের ব্যাপারে ফেব্রুয়ারি একটা টাইম আমার একটি ছোট্ট প্রশ্ন আছে এখানে শিফাত, সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন আপনারা চাইছেন, পাশাপাশি আপনারা যে সংবিধান সংস্কার কমিশন সরকার গঠন করেছে সেখানে আপনাদের প্রতিনিধিও আছে, আবার আলোচনা হচ্ছে সেখানেও গেছে। এটা কি ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল না? আপনারা যদি গণপরিষদ নির্বাচনে চান, তাহলে এই টাইম ইনভেস্টমেন্ট আপনারা কেন করলেন বা অন্যদের করালেন? আপনি যদি আমাদের সংবিধান সংস্কার কমিশনে কিংবা ইতিপূর্বে যে কমিশনগুলো হয়েছে সেখানে যদি আমাদের প্রস্তাবনাগুলো দেখেন, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে আমরা এই সংবিধান চাই না। প্রথমেই লেখা আছে আমরা এই মুজিববাদী সংবিধান চাই না, আমরা নতুন সংবিধান চাই। এবং আমরা চাই এই যে আলোচনাগুলো আমরা করছি, সেই আমাদের যে স্ট্যান্ডগুলো, আমাদের যে রাজনৈতিক অবস্থানগুলো, সেগুলো নতুন যে সংবিধান হবে বা সংস্কারকৃত যে সংবিধানের কথা বলা আছে সেখানে এগুলো স্থান পায়। ফলে আমরা আমাদের জায়গায় কোনোভাবেই ডাবল স্ট্যান্ডার্ড প্লে করি নাই। না, একটা জায়গায় দাঁড়িয়ে থাকতেন আপনারা, তখন সংস্কার কমিশন বলতেন যে আমরা সংবিধান সংস্কার কমিশনে যাব না, আমরা গণপরিষদ নির্বাচনটাই চাই। আমরা রাজনৈতিকভাবে সবসময় মোবিলাইজ করেছি, গণপরিষদের পক্ষে মোবিলাইজ করেছি। ইভেন 64টি জেলায় আমাদের যে পদযাত্রা, সেখানে আমাদের ট্যাগলাইন কি ছিল? নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে। ফলে আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক অবস্থানে আমরা কোনোভাবে পিছু হটি নাই। নির্বাচনের কথা যেটা বলা আসছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন। এখন দেখেন, নির্বাচনের যে পরিস্থিতি তিনি ভালো বুঝতে পারবেন ঠিক কেমন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা, সেটা গণপরিষদ নির্বাচন হোক কিংবা সাধারণ নির্বাচন হোক। যখন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিব সাহেব বলেন যে ধানের শীষ মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দিলে সুস্থ শরীরে কেউ বাড়িতে ফিরতে পারবে কিনা, সেটা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। যখন কুমিল্লা উপজেলার বিএনপি নেতা বলেন যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগানটা পাল্টাই দিতে হবে। এই স্লোগান পাল্টায় এটা দিতে হবে যে আমার ভোট আমি দেব, ধানের শীষেই দিব। তো এই যখন আপনার তৃণমূলে অবস্থা, তখন আসলে প্রধান উপদেষ্টা সাহেব এই ধরনের ফিল্ডগুলো প্রস্তুত না করে, ক্ষেত্র প্রস্তুত না করে, এবং উনার উপর যে অর্পিত দায়িত্ব বিচার সংস্কার এবং সংবিধান পরিবর্তনের যে দায়িত্ব, অর্থাৎ সংবিধানে মানুষের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলনের যে দায়িত্ব, সেটা পালন না করে তিনি যখন কেবলমাত্র নির্বাচনী লাইনে হাঁটা শুরু করবেন, তখন অবশ্যই আমাদের তরফ থেকে তার কড়া এবং তীব্র সমালোচনা থাকবে। সেই সমালোচনাটাই হাসনাত আবদুল্লাহ করেছেন এবং আমি এই সমালোচনায় কোনো রকম অন্যায় দেখি না। ডক্টর জাহিদুর রহমান, আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের, যেটা শিফাত বললেন, যে এক ধরনের অবিশ্বাস, অনাস্থা, এবং এই বিএনপি নেতারা প্রশাসনকে ব্যবহার করবে, সেরকম একটা অভিযোগও তারা দিয়ে থাকে। এবং পাশাপাশি বিএনপি নেতাদের এই যে মন্তব্যগুলো মাঝে মধ্যে আমরা দেখি, দু একজন যে মন্তব্য করেন, এরকম একটা মন্তব্য, বিএনপিকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দিয়ে যেতে পারবে না, এবং স্লোগান বদলে দেওয়া, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এটা একটা নির্বাচনী স্লোগান, সবাই বলে এটা, স্লোগান বদলে দেওয়ার কথা বলা, এটা আপনি কিভাবে দেখেন? আসলে রাজনৈতিক এক ধরনের সমঝোতা না হলে তো নির্বাচন পরবর্তীতে দেশ পরিচালনাটাও বোধহয় খুব সহজ হবে না। এটা খুবই অসুন্দর এবং এটা খুবই অন্যায়। মানে জনাব হাবিবুর রহমান আরো ভয়ঙ্কর একটা মন্তব্য করেছিলেন, মানে রীতিমতো কেটে টেটে নিয়ে আসা। এগুলোকে আমি রেটরিক হিসাবেও দেখতে প্রস্তুত না, এগুলো রেটরিক হিসাবে বলা যাবে না। সত্যি বলে, এবং শালীনতার একটা সীমা থাকা দরকার। সেই প্রসঙ্গে আমি হাসনাত আবদুল্লাহ সমালোচনা করবেন, সিজদা করে এসছেন, এইটা আমি মনে করি রাজনীতির যে সুস্থ ধারা আমরা দেখতে চাই, এটাকে লঙ্ঘন করে। সিফাতের সাথে আমি একমত যে তারা সমালোচনা করবেন তার পার্টির সাথে যেখানে ক্ল্যাশ করে, এই ভাষাটা নিয়ে আপত্তি আছে। আমি সেই কথাটাই বলতে চাই। যেমন হাবিব ভাই যখন বলছেন নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ, এটা ভয়ঙ্কর খারাপ কথা। আওয়ামী লীগ আর বিএনপিকে একই পাল্লায় মাপার টেন্ডেন্সি খুব খারাপ, কিন্তু তার জন্য আপনি আবার এটা বলতে পারেন না। দ্যাট ইজ মাই আর্গুমেন্ট। তো এগুলো অ্যাভয়েড করা উচিত। কিন্তু এগুলোর জন্য এখন নির্বাচন, সরকারের
কাজই হবে এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করা, এটা যদি হতে যায় সেগুলো ঠেকানো। আর যখন নির্বাচনের মধ্যে ঢুকে যাবে, কত নির্বাচনী আচরণবিধি আছে সুস্পষ্ট, যিনি এই ধরনের কথা বলবে সেটা যদি আচরণবিধি লঙ্ঘন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সেই ব্যবস্থা নিয়ে দেখতে চাই, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার এই ব্যাপারগুলোতে প্রস্তুত আছে বলেই তিনি নির্বাচনের দিকে যাচ্ছেন। সরকার নির্বাচনের দিকে যাচ্ছে, কিন্তু আমরা দেখছি যে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি সবাই নির্বাচনের দিকে যাচ্ছে না। আমি এনসিপির প্রতিনিধি যেহেতু আছে, আমি শিফাতের কথাই একটু শুনি যে আপনারা বলছেন যে এখানে আরেকটি কথা আজকে এসেছে যে নতুন রাষ্ট্র ব্যবস্থার দিকে যাবে, যদি যাওয়ার যে প্রস্তুতি আগের অবস্থা বিদ্যমান রেখে কোনো পরিবর্তন না করে সে তেমনটি হলে আপনারা গণপ্রতিরোধের শিকার হবে, এরকম একটি কথাও বলেছেন নেতারা। এটা তার মানে কি আপনারা গণপ্রতিরোধের কথা বলছেন? গণপ্রতিরোধ এটা আমাদের না। আপনি যদি ইভেন যদি এক্সিস্টিং সিস্টেমটাকে ঠিক রেখে আপনি যদি নির্বাচনে যান, পরবর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করে আরেকটা ধরো রাজনৈতিক দলও আসে, এটা গণঅভ্যুত্থানের মুখেই পড়বে। বাংলাদেশে এই ধরনের ইতিহাস তো আছে। একটু শুনি স্পেসিফিক আমি এই কথাটা বলি, যে কারণে 5 আগস্টের পর আপনি যদি মনে করেন এই দিনটি যে কারণে হয়েছে সেই কারণগুলোকে বিদ্যমান রেখে আপনি একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার দিকে যাবেন, তাহলে আপনি আরও একটি গণপ্রতিরোধের শিকার হবেন। সেই জায়গা থেকে আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে তো রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন হতে হবে, তারপর যাবে অবশ্যই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন। আমরা প্রথমেই বলে আসছি যে জুলাই সনদ যেটা আসছে, জুলাই সনদকে বাস্তবায়িত করে এনফোর্সিবল করে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের কথা আমরা বলেছি প্রথম থেকে। তো ফলে এটা আমাদের নতুন কোনো কথা না, আমরা আগে থেকেই আমাদের রাজনৈতিক লাইন, এটাই আমাদের রাজনৈতিক লাইন। আর জাহেদ ভাই মাঝখানে একটা ওই যে টিএবির এটা বলেছিলেন যে কিংস পার্টির আলাপ, তো গত টকশো তো এটা নিয়ে আমি বেশ কড়া একটা জবাব দিয়েছিলাম যে আসলে আমরা কি করবো। দেখেন, কক্সবাজার সৈকতে আপনি ঘুরতে যান, পাপারাজি দিয়ে ছবি তুলানো হয়, ভিডিও পাবলিশ করে দেওয়া হয়, যে হোটেলে যাচ্ছেন ওই হোটেলে। ইভেন আসিফ মাহমুদের রিসেন্ট রাষ্ট্র ব্যবস্থা নিয়ে শেষ করি, তারপরে আসিফ মাহমুদের কথায় আমি আসি। তা আপনি নিজেই তো বলেছেন যে স্টেট ইজ নট ফাংশনিং। আপনি স্টেট যেখানে ফাংশন করছে না, আবার এই স্টেটের কাছে আপনি রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন চাইছেন, তাহলে কি আমরা একটা জায়গায় আটকে থাকবো? রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন তো আপনি রাজনৈতিক যে দলগুলো আছে তাদের তো একটা ঐক্যমত কমিশন সহ তাদের তো এখানে একটা দায়বদ্ধতা আছে। শুধু ঐক্যমত কমিশন তো না, সকল রাজনৈতিক দলেরই তো একটা দায়বদ্ধতা আছে। সে তো জানে যে কোন কোন কারণগুলো বিদ্যমান থাকার কারণে সেই গণঅভ্যুত্থানে পার্টিসিপেট করেছে, এবং সেই কারণগুলো যদি আপনি অবলবৎ রাখেন, তাহলে এই 2024 যেরকম কোনো রাজনৈতিক দলের একদম নেতৃত্বে গণঅভ্যুত্থান হয় নাই, তেমনিভাবে দেখা যাবে যে 10 বছর 15 বছর পর আবার এরকম একটা ইরাপশন হয়ে যাবে। আমার কথা হচ্ছে, আমি তো আম নট রেডি যে আমার দেশের মানুষজন, আমার এখানকার জেনারেশনরা বারবার রাস্তায় রক্ত দিয়ে মারা যাবে শুধুমাত্র সিস্টেম চেঞ্জ করার জন্য। আম নট রেডি ফর দ্যাট। এতগুলো মানুষ কেন বারবার রাস্তায় রক্ত দিবে? আমাদের যারা রাজনৈতিক দলগুলোর নেতারা আছে তারা কি বসে এই সিদ্ধান্ত নিতে পারে না যে কোন কারণগুলো বিদ্যমান থাকলে এটা হচ্ছে, সেগুলোকে আমরা পাল্টাই দিব? যেই সংবিধানের কথা হচ্ছে, সংবিধান নিয়ে এসে তারা বলতে পারে না। আচ্ছা, আমরা একই জায়গায় আটকে আছি। ডক্টর জাহিদুর রহমান, আমি এই জায়গায় কয়েকটা কথা একটু বলতে চাই। সেটা হলো কোন কোন জিনিসগুলো হতে হবে দেশের ব্যবস্থা পাল্টানোর জন্য, এটা আমাদের একমত হতেই হবে। কেন কোন একটা পার্টি এনসিপির সাথে হোয়াট এভার দ্য পার্টি ইজ দ্বিমত করতে পারে? আমি মনে করি না এগুলো লাগবে। আর খালি গণ অভ্যুত্থান লাগবে কেন? যে জিনিসগুলো কোনো পার্টি মানছে না তার বিরুদ্ধে পলিটিক্যাল ফাইট হবে। ওনারা নির্বাচন করছেন, ওনারা এগুলোকে এজেন্ডা করবেন, ওনারা এগুলো নিয়ে ক্যাম্পেইন করবেন, ওনারা দেখাবেন দেখো অমুক পার্টি এটা করে নাই বলে তোমার এই সমস্যা হচ্ছে, ওকে আর ভোট দিও না, তুমি আমাকে ভোট দাও। ওইটা করে নাই বলে তোমার এই স্বার্থ রক্ষিত হচ্ছে না, লঙ্ঘিত হচ্ছে, সাম বেটার অপশন টু ইউ। ডেমোক্রেটিক পলিটিক্স কিভাবে কাজ করে? উনি যদি মনে করেন এগুলো এত ভালো, উনি যদি মনে করেন জনগণ এগুলো এত চায়, সো জনগণকে এনগেজ করুক, এবং আমি চাই মন থেকে সেটা। মজার ব্যাপার হচ্ছে উনি যদি এটা করতে পারেন, এমনকি যে পার্টি এটা করতে চায় না সেও কিন্তু জনরসের চাপে, জনগণের চাপে কিন্তু সেটা মেনে নিতেও বাধ্য হতে পারে, যেটা সে আজকে মানে নাই। দেখলো যে জনগণ তো আসলে এটা চায়। জাহিদ ভাই, সো দিস ইজ হাউ আ ডেমোক্রেটিক প্রসেস ওয়ার্কস। জনগণের কাছে যখন আমি প্রিচ করতে যাব, তখন তো হাবিব সাহেবরা আমাদের জিহ্বা ছিঁড়ে ফেলবে না। জনগণের কাছে যখন আমি যাব, তখন তো হাবিব সাহেবরা বলবে যে তাও সুস্থ হয়ে ফিরতে দেব না। ছোট প্রশ্ন আমি দুজনের কাছে শুনতে চাই। আমরা দেখেছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে তিনি সরকারে থাকবেন না, নির্বাচনকারী সরকারে থাকা উচিত না। তবে এনসিপিতে উনি যাবেন কিনা সেটা নিশ্চিত করেননি। নির্বাচন কোথা থেকে করবেন সে ব্যাপারটাও আমরা জানি না। এরপর যদি দেখা যায় যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপি থেকে নির্বাচন করছে, তাহলে এটা কি এনসিপির জন্য কতটুকু পজিটিভ হবে বা নেগেটিভ হবে ইমেজের দিক থেকে? প্রথম কথা হচ্ছে জনাব আসিফ মাহমুদ, জনাব নাহিদ ইসলাম, জনাব মাহফুজ আলম কারোই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত না। এটা যদি করেন ওনারা অন্যায় করবেন, অনৈতিক কাজ করবেন। কেন আমি একটু বলি। সিফাত সম্ভবত আইনেরই ছাত্র, তাই তো? জি, আইনের ছাত্র। আচ্ছা, আর সেটা হলো ডিসেম্বর মাসেই এই সরকার একটা অধ্যাদেশ রেডি করেছিল, তত্ত্বাবধায়ক সরকারের অধ্যাদেশ,
যেটা মন্ত্রী মানে উপদেষ্টা পরিষদে পাস হয়েছে, একটু বুঝতে হবে, দর্শকদের উদ্দেশ্যে বলছি, এটা রাষ্ট্রপতি সাইন করলে এটা অধ্যাদেশ হিসেবে জারি হয়ে যেত, এটা তখন পরবর্তী পার্লামেন্টের আগে একটা ডিফ্যাক্টো আইন। তো ওই সিগনেচারটা হয় না, মানে অধ্যাদেশটা জারি হয়নি, কিন্তু যেটা উপদেষ্টা পরিষদ পাশ করেছে তাতে স্পষ্টভাবে লেখা ছিল এই উপদেষ্টা পরিষদের কোনো সদস্য নির্বাচনে পার্টিসিপেট করবেন না, কারণ এটা একটা নিরপেক্ষ সরকার, আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের যে নিয়ম ছিল, এই তিনজনই, নাহিদ ইসলামও তখন উপদেষ্টা পরিষদে ছিলেন, তিনজনই এটা এগ্রি করে পাশ করেছিলেন। সো বেআইনি কিছু করবেন তা বলছি না, কিন্তু এটা অনৈতিক হয় কারণ উনি এগ্রি করেছেন এটা। নাম্বার 2 হচ্ছে জনাব নাহিদ ইসলামী অলরেডি এই দলে এসছেন, এবং এই দলে আসার আগে উনি তো আর হঠাৎ করে চলে আসেননি, উনি বুকের মধ্যে এনসিপি কে রাখছিলেন, মানে তখন নাম হয় নাই, দল হচ্ছিল, উনি ধীরে সুস্থে সিদ্ধান্ত নিয়েছেন, নিয়ে তারপর